সারা দেশে বেড়েছে লোডশেডিং। আওয়ামী শাসনে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে 1 লাখ কোটি টাকা লোপাট। চালু থাকবে ভারতীয় ঋণের সব প্রকল্প, বললেন অর্থ উপদেষ্টা। উন্নত পণ্য আমদানি করতে চায় দিল্লি। সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ। ঢাকা করাচি ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান। তিতাসের এমডি নিয়োগ নিয়ে বিক্ষোভ, পেট্রো বাংলায় ভাঙচুর। ডিসির পর্ষদ পুনর্গঠনের শুরুতেই হোঁচট, একাধিক পরিচালক নিয়োগে আইন লঙ্ঘন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে তাপসের গান বাংলা চ্যানেলের আড়ালে জমজমাট রঙ্গলীলা। দেশি বিদেশি তারকা শিল্পীদেরকে ব্যবহার করা হতো মনোরঞ্জনে। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ নেই, কখনো বা এলেও আবার লোডশেডিং। গরমে নাভিশ্বাস শিশু ও বয়স্কদের। ব্যবসা বাণিজ্যে পড়ছে বিরূপ প্রভাব। দিনাজপুরের 525 মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এখনও সচল হয়নি। পুরোপুরিভাবে বন্ধ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটির 3টি ইউনিটের উৎপাদন। ফলে উত্তরাঞ্চলে প্রতিদিনই বাড়ছে লোডশেডিং। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একদিকে গরমে হাঁসফাঁস, অন্যদিকে বিদ্যুতের ভেলকিবাজি। এই আছে এই নাই, অতিষ্ঠ জনজীবন। গেল কয়েকদিন ধরেই উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা লোডশেডিং এর কবলে। সোমবার থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রটির সবকটি ইউনিট বন্ধ থাকায় ভোগান্তি আরও বেড়েছে। বিদ্যুৎ এই আছে এই নাই, 10 মিনিট বিদ্যুৎ দেয়, 1 ঘন্টা বিদ্যুৎ নাই। বাচ্চারা অতিষ্ঠ বা কারেন্ট না থাকার জন্য পড়াশোনা করতে পারতেছে না। এই আসে এই যায়, 1 ঘন্টা থাকে, 3-4 ঘন্টা নাই, আধা ঘন্টা থাকে, 2 ঘন্টা নাই। ঘন ঘন লোডশেডিং এর ফলে ব্যবসা বাণিজ্য হচ্ছে ক্ষতি। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। 4-5 দিন থেকে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে, যার কারণে আমাদের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে। এখানে যে গরম, যে অবস্থা, তাতে আমাদের জন্য ব্যবসা করা খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। লোডশেডিং এর বিরূপ প্রভাব পড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লীতেও। আগে দিনে 20 লাখ পিস শাড়ি, লুঙ্গি, গামছা, ধুতি উৎপাদন হলেও এখন তা নেমেছে অর্ধেকে। 4-5 ঘন্টা কারেন্ট থাকে, এই যে একবারে বন্ধ সব ফ্যাক্টরি। এমনি বেচা কেনা নাই, তারপরে কারেন্ট নাই। সপ্তাহে 4,500-5,000 টাকা ইনকাম হইতো, এখন 2,500 টাকা 2,000 টাকা ইনকাম, এখন অর্ধেকে নেমে গেছে। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। তারা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং এর মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে চট্টগ্রামে সামিট গ্রুপের প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বিদ্যুৎ উৎপাদন কমেছে। ফলে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। পিডিবির কর্মকর্তারা জানান, 3 মাস ধরে বন্ধ রয়েছে সামিটের মালিকানাধীন টার্মিনালটি। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়ে কথা বলেন তিনি। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই ইচ্ছা হোক, ফরেন এক্সচেঞ্জ কনস্ট্রেন্ট থাকুক, কিন্তু আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেস করা হয়। বিদ্যুৎ খাতে উন্নয়নের চেয়ে লুটপাটই বেশি মনোযোগ ছিল ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে খাতটিকে চরম দুর্নীতিগ্রস্ত করা হয়। ক্যাপাসিটি চার্জের নামেই 1 লাখ কোটি টাকার বেশি হাতিয়ে নেয় বিদ্যুৎ খাতের মাফিয়া সিন্ডিকেট। সঞ্জয় অধিকারীর ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। যে
রিজার্ভ রক্ষা করতে হবে, তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই। আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। বিদ্যুৎ খাতের অনিয়ম নিয়ে কেউ কথা বললে এভাবেই হুমকি দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো প্রকার প্রতিযোগিতা ছাড়াই শতাধিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার। বিদ্যুৎ কেন্দ্রগুলো পেয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ জনেরা। যেভাবে পাওয়ার প্ল্যান্ট দেওয়া হয়েছে এটা কিন্তু সঠিক হয়নি। কেউ একটা ছক্কা মেরে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। কেউ একটা সেঞ্চুরি করে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্টের উপহার দিল, তাকে একটা অ্যাম্বিশন দিয়ে দিল। এইভাবে আমাদের দেশ পরিচালিত হয়েছে। এই যে ইকোনমিক সেক্টর ব্যাংক ট্যাঙ্ক যত বড় একটা ইয়ে করেছে, দি এনার্জি ইজ এন ইকুয়ালি বিগ বার্ডেন অ্যান্ড লাইবিলিটি। পছন্দের ব্যবসায়ীদের বিনা দরপত্রে কাজ দিতে 2010 সালে করা হয় বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বিশেষ আইন। ওই বছরই 32টি কুইক রেন্টাল কেন্দ্র নির্মাণের অনুমতি দেয়া হয়। পরে আরও 72টি রেন্টাল ও আইপিপি কেন্দ্র অনুমতি পায়। পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন বলছে, গত 2 অর্থ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান হয়েছে 1,16,532 কোটি টাকা। এর আগের 12 বছরে লোকসান হয় 1,05,419 কোটি টাকা। There has been political favoritism as well as corruption. এইটার বোঝা তো আমাদের সবাইকে বুঝতে হবে। এই লোকসানে বড় ভূমিকা রেখেছে ক্যাপাসিটি চার্জ ও উচ্চ মূল্যে বিদ্যুৎ কেনার চুক্তি। গত 14 বছরে রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপি কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ হিসেবে 89,740 কোটি টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে সামিট গ্রুপ পেয়েছে সর্বোচ্চ 10,623 কোটি টাকা। এছাড়া এগ্রিকো ইন্টারন্যাশনাল, এরদা পাওয়ার, ইউনাইটেড গ্রুপ, বাংলা ক্যাট, খুলনা পাওয়ার, হোসাব গ্রুপ, মোহাম্মদী গ্রুপ এবং ডরিন গ্রুপ সহ হাসিনা ঘনিষ্ঠ ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা পেয়েছে। পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানির জন্য গত 9 বছরে 11,015 কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, ক্যাপাসিটি চার্জের এই লুটেরা মডেল দিয়ে দ্রুত লুণ্ঠনের ব্যবস্থা করা হয়েছে। অলিগার্ক সৃষ্টি করে আপনার অসাধু ব্যবসার সম্প্রসারণ হয়েছে, যাতে আমরা ভোক্তারা লুণ্ঠিত হয়েছে এবং উন্নয়নটাকে অজুহাত হিসেবে সামনে আনা হয়েছে। বিদ্যুৎ খাতে লুটেরাদের শাস্তির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। দ্রুত দুর্নীতি এবং লুণ্ঠন সম্প্রসারণ হয়েছে, সেটার দ্রুত বিচার করতে হবে। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। অর্থ পাচার প্রতিরোধ ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে করণীয় নিয়ে জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আক্তারুল ইসলাম জানান, ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান মার্কো টেইজেরিয়ার নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। এছাড়া দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানি লন্ডারিং প্রতিরোধ ও পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে ইউএনওডিসির সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইউএনওডিসির প্রতিনিধি দল তাদের পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। ভারতের লাইন অফ ক্রেডিট বা এলওসির আওতাধীন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ হওয়ায় তা বন্ধ হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। উভয় দেশের স্বার্থ বিবেচনা নিয়েই প্রকল্পগুলো নেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়নে ভারত থেকে বাংলাদেশকে দেয়া ঋণের অর্থ ছাড়ে কোনো সমস্যা নেই। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে বলেও আশ্বস্ত করেছেন প্রণয় ভার্মা। রিপোর্ট প্রণব চক্রবর্তীর। অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে প্রথমবারের মতো সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। নিজ দপ্তরে দুই দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে প্রায় 40 মিনিটের আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। Science and technology cooperation, which is very, very important. So overall that is thing, and we have assured them Bangladesh is a very good place for investment, for economic cooperation, and they have taken note and they will continue.
পরে সাংবাদিকদের হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, আগের মতোই চলমান থাকবে ভারতের সঙ্গে বাংলাদেশের সব প্রকল্প। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে এবং কাজ শুরু হবে বলেও আশ্বস্ত করেন তিনি। No, they are not stopped. The projects are going on, and I think they are basically, as I said, they are very big projects and located at different sites. So the contractors will be coming back to start. বলেন, প্রকল্প বাস্তবায়নে ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড়েও কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত 3টি লাইন অফ ক্রেডিট বা এলওসির মাধ্যমে বিভিন্ন প্রকল্পে মোট $7 বিলিয়ন ঋণ দিচ্ছে ভারত। The progress that we have made in some of the projects and our approach moving forward, and we are very closely engaging with the government, and this my meeting with the advisor is a proof of that. তবে ভারত বাংলাদেশ ভিসা বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান তারা। This is not a visa issue. প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে ভারতের হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উত্তরে এ কথা বলেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এদিকে সকালে পাকিস্তানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতে ঢাকা করাচি ফ্লাইট চালানোর বিষয়ে কথা হয়েছে বলেও জানান তিনি। আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি। আমরা দাবি করেছি যে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক। এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ফারহান ফাইয়াজ হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 54 জনের বিরুদ্ধে হত্যা গণহত্যার অভিযোগ আনা হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের কাছে প্রথমবারের মতো অভিযোগ দাখিল করে দ্রুত বিচার দাবি করে ফাইয়াজের পরিবার। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। গেল 18 জুলাই ধানমন্ডি 27 নম্বরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। পরে ধানমন্ডির রানা প্লাজার পাশের মোড় থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে অন্যান্য এলাকায়। সেই সময় নিহত হন রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফাইয়াজ। মঙ্গলবার ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন। পরে তারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। আমার একমাত্র ছেলের হত্যার বিচারের জন্য আমি আদালতের শরণাপন্ন হয়েছি। উপযুক্ত শাস্তি যারা খুন করে তাদের ফাঁসি। ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি আমার নরমাল লাইফে ব্যাক করতে পারিনি। এ সময় চিফ প্রসিকিউটর জানান, অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। সরকারের নির্দেশে মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত ক্রমে বাংলাদেশের পুলিশ বাহিনী, তাদের সহযোগী বাহিনী হিসেবে ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা, তারা এই ঘটনাগুলো ঘটিয়েছে। তাজুল ইসলাম জানান, ট্রাইব্যুনালে আন্দোলনে হতাহতদের স্বজনদের অভিযোগ করার পাশাপাশি তথ্য গ্রহণের জন্য একটি ডেস্ক খোলা হয়েছে। এই প্রসিকিউশন টিমের কাছে, এই ডেস্কের কাছে আপনারা আপনাদের যে ব্যক্তিগত যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে, এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন। সব কিছুকে আমরা কম্পাইল করে মামলার উপযোগী করে ট্রাইব্যুনাল যেদিন বসবেন তখন আমরা এটা বিচারের জন্য উপস্থাপন করব। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলাম নিয়োগ ঠিক হয়নি উল্লেখ করে বিদেশি সাংবাদিক ডেভিড বার্গম্যানের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ন্যায় বিচার হচ্ছে কিনা সেটি দেখার বিষয়। ন্যায় বিচার নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করছি কিনা সেটা এখানে বিবেচ্য হওয়া উচিত। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। পলাতক বা আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্রুত আইনের আওতায় আনতে পরামর্শ দিয়েছেন আইনবিদরা। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি থাকায় সেখানে থাকা পলাতকদের ফিরিয়ে আনতে বাধা নেই। আর পশ্চিমা সহ অন্যান্য দেশে পালিয়ে থাকাদের বিষয়ে কূটনৈতিক চেষ্টার কথা বলেন আইনজ্ঞরা। শাকির আরজুর আরেকটি রিপোর্ট। তীব্র আন্দোলনের মুখে 5ই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। সেদিনই দেশ ছেড়ে ভারতে যান দলটির সভাপতি শেখ হাসিনা। গা ঢাকা দেন সরকারের মন্ত্রী, এমপি সহ নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিরা। কেউ কেউ আশ্রয় নেন সেনা হেফাজতে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন, কারো জীবননাশের আশঙ্কার কারণে আশ্রয় দেওয়া হয়েছে, তবে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে, মামলা হলে অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। ওবায়দুল কাদের সহ বেশ কয়েকজন মন্ত্রী, এমপির নামে হত্যা মামলা, মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়।
পলাতক বা আত্মগোপনে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে আইন কি বলে প্রশ্ন ছিল আইনবিদদের কাছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরে যদি কোনো সময় কোনো কোর্ট মনে করে যে তাকে বিদেশ থেকে ধরে আনা দরকার, তখন ইন্টারপোলের সাহায্য নেবে। বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি আছে শুধু ভারতের সাথে, অন্য কোনো দেশে থাকলে বন্দি বিনিময় চুক্তির বাধ্যবাধকতা নেই। পুরোটাই নির্ভর করে কূটনৈতিক চেষ্টার উপর। অন্যান্য দেশগুলোর সাথে যেসব পশ্চিমা দেশে তারা পালিয়ে গেছেন বলে আমরা জানতে পারছি বা শুনছি, তাদের সাথে আসলে কোনো বন্দি বিনিময় চুক্তি নেই। ফলে তারা বন্দি বিনিময় করতে হবে বা এখানে একটা মামলা হলে তাদেরকে ফেরত পাঠাতে হবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি আছে তো। সেভেন সিস্টারের একজন যে আমাদের এখানে ছিল, তাকে ভারত বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে সে নিয়ে গেল না। তবে আইনে বলা আছে ফৌজদারি মামলার আসামি পলাতক থাকলে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের বিরুদ্ধে মামলা চলতে আইনগত বাধা নেই। ইচ্ছাকৃতভাবে পালিয়ে থাকেন ফৌজদারি অপরাধ করার পরেও তাকে তার জন্য আসলে অনির্দিষ্টকালের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে, আইনের ব্যাপারটা সেরকম না, তাদের অনুপস্থিতিতেই বিচার হবে। এদিকে ট্রাইব্যুনাল আইনে পলাতক বা আত্মগোপনে থাকা আসামির ক্ষেত্রে রয়েছে সুস্পষ্ট নীতিমালা। অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হওয়ার পরে তাদেরকে পলাতক বলা হবে, তারপরে তাদেরকে খোঁজার জন্য কনসার্ন পুলিশ, কনসার্ন আইন শৃঙ্খলা বাহিনীকে একটা আদেশ দেওয়া হবে ট্রাইব্যুনাল থেকে। খুঁজে যদি না পাওয়া যায় ওনারা ট্রাইব্যুনালে একটা রিপোর্ট জমা দিবেন। একটি আদেশ জারি করা হবে যেখানে বাংলাদেশের বহুল প্রচলিত দুটি পত্রিকায় তাদেরকে হাজির হওয়ার জন্য একটি বিজ্ঞপ্তি জারি করা হবে। পত্রিকা প্রকাশিত হওয়ার পরেও ট্রাইব্যুনালে হাজির না করা হয়, তখন ট্রাইব্যুনাল তাদেরকে আনুষ্ঠানিকভাবে আদেশ দিয়ে পলাতক ঘোষণা করবেন এবং তাদের পক্ষে একজন আইনজীবী নিয়োগ করবেন রাষ্ট্রের খরচে। সেই আইনজীবী তার অনুপস্থিতিতে ট্রাইব্যুনালে তার বিচার কার্যে অংশগ্রহণ করবে। এছাড়াও দুদকের আবেদনে সাবেক 18 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 8 সংসদ সদস্যর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বাতিল করা হয়েছে মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ডিএসির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করতে গিয়ে শুরুতেই হোঁচট খেল নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি। নিয়োগ প্রক্রিয়া নিয়ে ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবি এর আপত্তির পাশাপাশি একাধিক পরিচালকের ক্ষেত্রে আইনের ব্যত্যয় দেখছেন বাজার বিশ্লেষকরাও। দেশের প্রধান এই পুঁজিবাজারে পর্ষদ নিয়ে সৃষ্ট বিপত্তির সমাধান দ্রুতই প্রয়োজন বলেও মত তাদের। মেহেদী হাসানের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর আর সব জায়গার মতো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির পরিচালনা পর্ষদেও আসে পরিবর্তন। পদত্যাগ করেন চেয়ারম্যান সহ 7 স্বতন্ত্র পরিচালক। এরপর 1 সেপ্টেম্বর ডিএসির জন্য নতুন 7 স্বতন্ত্র পরিচালকের নাম ঘোষণা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। নিয়োগ নিয়ে আপত্তি না থাকলেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে শুরুতেই আপত্তি তুলে ডিবিএ। আইনও যেটা বলা আছে যে আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে রিকমেন্ডেশন যাবে, নাম যাবে, সেখান থেকে দি এসইসি উইল হ্যাভ দ্য ফাইনাল সে। কিন্তু যে প্রক্রিয়া স্টক এক্সচেঞ্জকে পাশ কাটিয়ে নিয়োগ দেওয়া হলো, সেটাতে আমরা গত 2 টার্মের কমিশনের থেকে এই কমিশনের পার্থক্য করতে পারছি না। এদিকে বাজার বিশ্লেষকরা বলছেন নবনিযুক্ত পরিচালকদের মধ্যে অন্তত 3 জনের নিয়োগে আইনের ব্যত্যয় ঘটেছে। কোনো অংশীজনের কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে যদি কেউ বিগত 3 বছরে ইনভলভ থেকে থাকে, ধরেন ব্রোকারেজ হাউস বলেন অথবা কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যেটা আর কি মার্কেটের ইন্টারমিডিয়েটের মধ্যে পড়ে, সেটাতে যদি উনি দায়িত্বে থাকেন তাহলে 3 বছরের মধ্যে উনি এটাতে আসলে জয়েন করতে পারেন না। তো এরকম 3 জন ব্যক্তির ব্যাপারে আর কি পত্রপত্রিকায় এসছে। এখন পরিচালনা পর্ষদ পুনর্গঠনই একমাত্র সমাধান দেখছেন তারা। আপনি যদি স্টক এক্সচেঞ্জকে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে না দেন অ্যাজ দ্য প্রাইমারি রেগুলেটর, এই মার্কেটে আস্থা ফিরিয়ে আনা অসম্ভব। এটা যেহেতু একটা স্পর্শকাতর জায়গা, এখানে যে কোনো কিছু যেহেতু মার্কেটকে রেসপন্স করায়, তাহলে আস্থা তৈরিতে কিন্তু এই ধরনের একটা স্টেপ নেওয়াটা খুব জরুরি ছিল। বিতর্কের মাথায় সদ্য নিয়োগ পাওয়া পরিচালক একে মাজিদুর রহমান এরই মধ্যে দায়িত্ব নিতে অপারগতা জানিয়েছেন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। তাপসের গান বাংলা চ্যানেলে গানের আড়ালে চলত জমজমাট রঙ্গলীলা। দেশি বিদেশি তারকা শিল্পীদেরকে ব্যবহার করা হতো প্রভাবশালী ব্যবসায়ী, কূটনৈতিক ও রাজনীতিবিদদের মনোরঞ্জনের জন্য। গুলশান বনানীর বিভিন্ন স্কট বাণিজ্যের হোতা এই কৌশিক হাসান তাপস। বিভিন্ন সময়ে ভুক্তভোগী নারীরা এসব নিয়ে অভিযোগও করেছিলেন তাপসের বিরুদ্ধে। আদিত্য মামুনের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের একমাত্র বিশেষায়িত সঙ্গীত চ্যানেল গান বাংলা
দেশি বিদেশি সঙ্গীত সংযোজন আর শিল্পীদের সম্মিলন ঘটিয়ে রীতিমতো স্বঘোষিত সম্রাট চ্যানেলটির বর্তমান সিইও ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হাসান তাপস। পাশাপাশি বসে থাকে, মাঝে মধ্যেই তার চ্যানেলে দেখা মেলে বিদেশি শিল্পী যন্ত্রীদের পরিবেশনা। তাপস ও তার প্রভাবশালী স্ত্রী মুন্নির ক্ষমতার বিস্তার বিশ্বব্যাপী। সানি লিওনকে উড়িয়ে আনা হয় তার অনুষ্ঠান মাতাতে। অভিযোগ আছে গান আড্ডা অনুষ্ঠানের আড়ালে সঙ্গীতের এই চ্যানেলটিতে রমরমা আসর বসে মদ আর স্কর্টের। এ নিয়ে বেশ কয়েক বছর আগেই তাপসের ঘনিষ্ঠজন মডেল পিয়াসা স্বীকারোক্তি দিয়েছেন গোয়েন্দা পুলিশের কাছেও। ওদের একটা আস্তানা আছে গান বাংলার উপরে, এবং তাপসের বাসায় এরকম ড্রিঙ্ক করে, পার্টি করে, হ্যাঁ, আর অনেক সিঙ্গাররা আসে, মেয়েরা আসে। গান বাংলার যে তাপস বাইরে থেকে মানে ফরেনার যে ইয়েগুলো আনে, আর্টিস্ট আনে, ওদেরকেও মানে সাপ্লাই দেয়। পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড আছে। গান বাংলায় যাতায়াত করা নায়িকা পরিমণিও ঢাকায় 3 মডেল নায়িকার এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কথা জানিয়েছেন 21 টেলিভিশনকে। আই থিঙ্ক আপনি বুবলিকে আর মাহিকে ফোন দিতে পারেন। আমি তো রিসেন্টলি তার সাথে আমার কথা হয় না, দেখা হয় না, যোগাযোগ নেই। এই দুজনের কাছে জানতে পারেন, কারণ নায়িকা হিসেবে ওনাদের আসা যাওয়া এখন মানে ইদানিং খুব বেশি আমিও দেখেছি। হয়তো আপনারা নজর করলে আপনারাও দেখতে পারবেন। সঙ্গীত বিনিময় আর নির্মাণের নামে মূলত বিদেশি কিছু নারী শিল্পীদের ব্যবহার করতেন তাপস। একই দশা হতো দেশি শিল্পীদেরও। নিজের বিলাসী জীবনযাপন, ক্ষমতা আর প্রভাব বৃদ্ধি করতে তাপস মুন্নি দম্পতি টার্গেট করতেন ব্যবসায়ী রাজনীতিবিদদের। তাদের সাথে সখ্য গড়ে তুলতে দাবার চাল হিসেবে ব্যবহার করতেন কখনো বিদেশি, কখনো দেশি তারকা মডেল সঙ্গীত শিল্পীদের। তাপসের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তার স্ত্রী সম্প্রতি ঢাকায় সিনেমার 2 নায়িকার সাথে প্রেমের অভিযোগ করে সামাজিক মাধ্যমে জানানো দিয়েছিলেন। ফাঁস করেছিলেন তাপসের কর্মকাণ্ডের ফিরিস্তিও। আমি ভিডিও লাইভ করতে বলছি তাপসকে, দাও সেটা আমি জানি বুঝলি আর বাথরুম থেকে বেরোতে বলবো। তারপরে লুকায় ছিল, সে বাথরুম থেকে বের হয়েছে। আমি ভিডিও লাইভ তখনই আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি রাত্রেবেলায়। ওর ইন্টেনশনই হচ্ছে ও যখন সাকিব যখন তোমার সাথে ক্লোজ হওয়া শুরু করলো তখন মাথাটা খারাপ হয়ে গেল। আমি তখন বুঝলাম ও সাকিবের প্রতি রিভেঞ্জ আর তোমার প্রতি, আর সেটা তাই সেই টার্গেটটা করছে তাপস। গান বাংলা চ্যানেল দখল করেই তাপস সেখানে গড়ে তোলেন এই অপরাধের সাম্রাজ্য। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। 32,000-এরও বেশি মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা। রংপুরে আবু সাইদ হত্যায় 2 পুলিশ 4 দিনের রিমান্ডে। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। তিতাসের নতুন এমডিকে আওয়ামী লীগের সুবিধাভোগী হিসেবে আখ্যা দিয়ে তার নিয়োগকে নিয়ম বহির্ভূত বলে দাবি তিতাসের কর্মকর্তা কর্মচারীদের। প্রতিবাদে ভাঙচুর এবং মারামারির ঘটনা ঘটেছে পেট্রো বাংলায়। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। তিতাসের নতুন এমডির নিয়োগ বাতিলের দাবিতে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা ভাঙচুর চালায় পেট্রো বাংলায়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। যখন ওইখানে ঢুকতে নিছে আমাদের উপর অতর্কিতভাবে 10-12 জন এসে আমাদের মারপিট শুরু করতেছে। অতর্কিতভাবে তাদের কাছে লাঠি ছিল। তিতাসের মূল টার্গেটটাই হচ্ছে যে তাদের মাঝখান থেকে কোনো দুর্নীতিবাজকে তারা এমডি করতে চায়, যেটা সরকারের এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স। আমাদের ছাত্রদের জীবন দেওয়া, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কোনোভাবে পেট্রো বাংলা কোনো দুর্নীতিবাজকে তিতাসের এমডি করবে না। আসন্ন দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান এ বছর দেশে পূজা হবে আনুমানিক 32,666টি। কোনো দুষ্কৃতিকারী পূজায় বাধা সৃষ্টি করলে
কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন ধর্ম উপদেষ্টা। সীমান্তে হত্যা ভবিষ্যতে যেন আর না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির নেতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, সারা দেশে নির্বিঘ্নে পূজা উদযাপনে থাকবে সর্বোচ্চ নিরাপত্তা। টোটাল পূজা মণ্ডপ হবে 32,666টা। আমাদের নিরাপত্তাটা শুরু হবে নির্মাণ দেখুন শুরু হয়ে যায় সেই সময় থেকে। পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। ধর্ম উপদেষ্টা জানান, পূজা উদযাপনে এবছর থাকবে স্বেচ্ছাসেবী। কোনো দুষ্কৃতকারী, কোনো ক্রিমিনাল এখানে যদি পূজা কার্যক্রমে উৎসবে কোনো ধরনের বাধা সৃষ্টি করে, তাহলে আমরা আমাদের এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কঠোর হস্তে দমন করবে। মাদ্রাসার ছাত্ররা আমাকে বলেছেন যে পূজা কমিটি যদি চান তারা স্বেচ্ছাসেবক হিসেবে তারা কাজ করতে সম্মত আছেন। এ সময় বিগত সময়ে যে সকল ঘটনা তার সুষ্ঠু বিচার দাবি করেন পূজা উদযাপন পরিষদের নেতারা। অতীতে যত ঘটনা ঘটেছে আমরা বারবার বলেছি, কোনো ঘটনার বিচার গত 53 বছরে আমরা পাইনি। বর্ডারে হত্যা বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর সভা হবে। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 5 কোটি টাকা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে এ সভা। ক্রয় সংক্রান্ত কমিটির সভা শেষে সার্বিক বিষয়ে জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটা টাইটেলটা হলো স্মরণ সভা। 14 তারিখে ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো খরচ হবে। তথ্য উপদেষ্টা এসে তারা ঠিক করবে কারা আসবে এখানে। যারা এখানে জড়িত ছিল আন্দোলনে, যাদের এসে শহীদ হয়েছে, বিশেষ করে শহীদ পরিবারে, ওরা আসবে। কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান 2 আসামি পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলকে রিমান্ডে নিয়েছে পুলিশ। রংপুর মেট্রোপলিটন তাজহাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবু হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পুলিশ ও সেনাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে 2 আসামিকে আনা হয় আদালতে। পরে মামলার তদন্ত কর্মকর্তা তাদের 5 দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। কনস্টেবল সুজন চন্দ্র এবং এএসআই আমির আলী তাদেরকে এই মামলা তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড চেয়েছিলেন এবং বিজ্ঞ আদালত তাদের এই যে হত্যাকাণ্ডে জড়িত থাকার সপক্ষে সরাসরি ভিডিও দেখেছেন, তাদের বক্তব্য শ্রবণ করেছেন, করে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী জানান, আবু সাইদকে গুলি করে হত্যার নির্দেশদাতা, পরিকল্পনাকারী সহ জড়িতদের পরিচয় জানতে এ রিমান্ড দেওয়া হয়। কারা এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপার জন্য ভিন্ন খাতে মামলাটি প্রবাহিত করার চেষ্টা করছে সেগুলি বের করার জন্য বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন এবং মহামান্য হাইকোর্টের নির্দেশনা পরিপালনের নির্দেশ দিয়েছেন। গত 19 আগস্ট নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু আহমেদের আদালতে 17 জনকে আসামি করে হত্যা মামলা করেন। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তুলে নেয় রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছে দলটির আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এতদিন নিবন্ধন না দেওয়ার পেছনে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের অসৎ উদ্দেশ্য ছিল। হয়রানির শিকার হতে হয়েছে তার রাজনৈতিক দলকে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে 2017 সালের 31 ডিসেম্বর ইসিতে আবেদন করে গণসংহতি আন্দোলন, কিন্তু নিবন্ধন না দিয়ে দলটির পক্ষে করা আবেদন খারিজ করে দেয় কমিশন। স্বৈরাচারের দোসররা মাথা চাড়া দিয়ে উঠলে দেশ ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে। শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করলে বাংলাদেশে থাকতেন, দেশ ছেড়ে পালাতেন না বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
যাত্রাবাড়ি এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে রিজভী বলেন, খালেদা জিয়া জনগণের কথা চিন্তা করে বলেই শত নির্যাতন নিপীড়নের পরও দেশ ছাড়েননি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সবার আস্থা রয়েছে জানিয়ে সকল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান জানান রিজভী। এ সময় দলের পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। শেখ হাসিনা তিনি যদি দেশের মানুষের কল্যাণ করতেন, তিনি যদি কোনো বড় বড় দুর্নীতির সাথে যুক্ত না করতেন, অন্তরে সততা থাকলে সাহস করে মানুষ দেশের মধ্যেই থাকে। বেগম খালেদা জিয়াকে কখনোই কত চেষ্টা করেছে, এরশাদ চেষ্টা করেছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছে, হাসিনা চেষ্টা করেছে, কারাগারে গেছেন, মিথ্যা মামলায় সাজা ভোগ করেছেন, কিন্তু দেশের মানুষ আর মাটি থেকে তাকে বিচ্যুত করা যায়নি। অনিয়ম ও দুর্নীতি করে সম্পদশালী হয়েছেন নাটোর 2 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এরই মধ্যে শিমুলের দুর্নীতি অনুসন্ধানে নেমেছে দুদক। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোরের জান্নাতি প্যালেস, এই প্রাসাদের মালিক সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। অভিযোগ রয়েছে, এই বাড়িতে বসে রাজত্ব করতেন শিমুল, নিয়ন্ত্রণ করতেন ঠিকাদারি, নিয়োগ ও বদলি বাণিজ্য। নাটোরের এমন কোনো সেক্টর নাই যে সেক্টরে দুর্নীতির মানে ছায়া ছড়া যায়নি। অবৈধভাবে সে অনেক কিছু করছে। আমাদের এই নাটোরে সে অট্টালিকা বানাইছে এবং বিদেশে সে প্রায় 15 কোটি টাকার উপরে সে বাড়ি করছে। শিমুলের পরিবারের সদস্যদের নামে রয়েছে 8টি বাস, বিশাল মাছের খামার। শিমুল যে অত্যাচারী স্বৈরাচারী ছিল, তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা নাটোরবাসী দেখতে চাই। দেশের সম্পদ করছে, বিদেশের সম্পদ করছে, আমরা ওর উপযুক্ত বিচার চাই। শফিকুল ইসলাম শিমুলের অর্থনৈতিক উত্থান শুরু হয় 2008 সালে উপজেলা চেয়ারম্যান হওয়ার পর। 2014 সালে আওয়ামী লীগের সংসদ সদস্য হয়ে দুর্নীতিতে বেপরোয়া হয়ে ওঠেন শিমুল। নাটোর 2 আসনের এমপি হবার পরে কিন্তু দেখা গেছে যে ওনার সম্পদ বেড়েছে প্রায় 14 গুণ। কারো পুকুর, কারো বাড়ি, কারো কাছ মানে যারা হচ্ছে ব্যবসা করে তাদের কাছ থেকে হচ্ছে যে এই চাঁদা উঠায় সে হচ্ছে যে মানে রাজপ্রাসাদের মতন সে প্রাসাদ তৈরি করছে। শিমুলের এই বিত্ত বৈভব নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলের। অবৈধ পথে এগুলোর একটা জবাবদিহি তার মধ্যে আনা দরকার এবং এই ধরনের প্রবণতা যাতে চিরতরে বন্ধ হয়। কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকবে কেউ যেন এই ধরনের দুর্বৃত্তায়ন না করতে পারে। শিমুলের বিরুদ্ধে স্কুল ছাত্র হত্যা সহ বিএনপি নেতাকে হত্যা চেষ্টার অভিযোগে 2টি মামলা হয়েছে। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সন্ধ্যার 21 সংবাদে আমন্ত্রণ আবার। রাজবাড়ীর সদর হাসপাতালে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী। সোজা না পেয়ে অনেককেই চিকিৎসা দিতে হচ্ছে মেঝেতে। এছাড়া চিকিৎসক ও ওষুধ সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না কর্তৃপক্ষ। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বেশ কয়েকদিন ধরেই রাজবাড়ী সদর হাসপাতালে বেড়েছে রোগী ভর্তির চাপ, পাশাপাশি চাপ বেড়েছে আউটডোরেও। এর মধ্যে ডায়রিয়া ও নিউমোনিয়া জ্বরে আক্রান্ত রোগী বেশি। 20 শয্যার ডায়রিয়া ওয়ার্ডে মেঝে সহ 31 জন রোগী ভর্তি রয়েছে। হঠাৎ করে অতি গরমে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। শয্যা সংকট থাকায় অনেকেই চিকিৎসা নিচ্ছেন মেঝেতে। এছাড়া ডায়রিয়া রোগীদের জন্য নেই পর্যাপ্ত স্যালাইনও। অতিরিক্ত গরমের জন্য মানে ঠান্ডা, জ্বর, মানে কাশি, ডাক্তার দেখাতে আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে 2 সপ্তাহ ধরে রোগীর চাপ বেশি। আউটডোরে প্রতিদিন প্রায় 1,500 রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। চিকিৎসক ও কর্মচারী সংকটে কাঙ্ক্ষিত সেবাদানে হিমশিম খাচ্ছেন তারা। আমাদের 100 বেডের হাসপাতালে সেখানে মিনিমাম এক ওয়ার্ডেই আপনার মানে শিশু ওয়ার্ডে 50টা রোগী আছে, আর মেডিসিনে তো আপনার এক ওয়ার্ডে 100 রোগী আছে, যার কারণে আমাদের সেবা দিতে অনেক কষ্ট হয়। 100 শয্যার হাসপাতালে বর্তমানে রোগী ভর্তি রয়েছে 280 জন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবার আন্তর্জাতিক সংবাদ। প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কে মুখোমুখি হচ্ছেন ডেমোক্র্যাট কমলা হ্যারিস ও রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। জোরে সোরে চলছে লড়াইয়ের প্রস্তুতি। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় ফিলাডেলফিয়া ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই বিতর্ক। বিশ্লেষকরা একে 2 প্রার্থীর জন্য গুরুত্বপূর্ণ ও জটিল পরীক্ষা হিসেবে দেখছেন। রিপোর্ট দুলি মল্লিকের।
She's a badass. And she's smart as a whip. Keep cool. Don't lose your temper, because they're going to go for that. প্রত্যেক প্রশ্নের জবাব দেওয়ার জন্য interesting and dynamic debate, and I think what we can expect is a very two sharply contrasted visions for America and America's role in the world. দাবি না মেটা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণায় অনড় অবস্থানে পশ্চিমবঙ্গের আন্দোলনরত চিকিৎসকরা। স্বাস্থ্য ভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে তারা। এদিকে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গে বিক্ষোভে উত্তাল হলেও এ পরিস্থিতিকে বাংলাদেশের সরকার পতনের আন্দোলনের সঙ্গে তুলনা করতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিকভাবে হেয় করতে একটি শ্রেণী এমন করছে বলে অভিযোগ মমতার। আরও জানাচ্ছেন আফসানা নীলা। এখনো কাজে ফেরেনি পশ্চিমবঙ্গের আন্দোলনরত চিকিৎসকরা। দাবি না মানলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাইরে অবস্থান কর্মসূচি পালন করা শুরু করবেন তারা। শতাধিক চিকিৎসক এরই মধ্যে সল্টলেকের স্বাস্থ্য ভবন বরাবর পদযাত্রা শুরু করেছে। নিরাপত্তা জোরদার, সরকারি হাসপাতালে সেবা নিশ্চিত, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কলকাতার পুলিশ প্রধানকে অপসারণের দাবি জানিয়েছেন তারা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপাতত এ নিয়ে ব্যবস্থা নিতে ইচ্ছুক নন তিনি। আলোচনার মাধ্যমে সমাধান চাইছে রাজ্য সরকার। মানুষ হয়ে বাইরে গেছেন। একই সাথে এ ঘটনার সঙ্গে বাংলাদেশের ছাত্র আন্দোলনে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতনের ঘটনার তুলনা করা হলেও মমতা বলছেন এমন ঘটনা ঘটবে না পশ্চিমবঙ্গে। তাদের বোঝা উচিত বাংলাদেশের পরে আপনারা এই সুযোগটা নিচ্ছেন। তো বাংলাদেশ আলাদা রাষ্ট্র, আমরা তাদের ভালোবাসি, সম্মান করি, তাদের ভাষাকে সম্মান করি। ইন্ডিয়া আলাদা রাষ্ট্র। এই দুটো আপনারা কিন্তু মাথায় রাখতে ভুলে গেছেন। এখানে বাংলাদেশ হবে না, কারণ বাংলাদেশেই বাংলাদেশ হয়। বাংলাদেশটা আসল একটা অন্য রাষ্ট্র, তাদের আমরা সম্মান করি, ভালোবাসি। শিক্ষানবিশ চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার পর কলকাতায় বিচারের দাবিতে রাজপথে নামেন সব শ্রেণী পেশার মানুষ। বিচারে কালক্ষেপণ করা হচ্ছে অভিযোগ তুলে ভারতের ক্ষমতাসীন বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দল মমতার পদত্যাগ দাবি করছে। একই সঙ্গে শত শত চিকিৎসক ওই নারী চিকিৎসকের সঙ্গে হওয়া অপরাধের ন্যায্য বিচার ও অধিক সুরক্ষার দাবিতে ধর্মঘট পালন করছেন। আফসানা নীলা, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে বেড়েছে লোডশেডিং, আওয়ামী শাসনে ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে 1 লাখ কোটি টাকা লোপাট। চালু থাকবে ভারতীয় ঋণের সব প্রকল্প, বললেন অর্থ উপদেষ্টা। উন্নত পণ্য আমদানি করতে চায় দিল্লি। সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ। ঢাকা করাচি ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান। তিতাসের এমডি নিয়োগ নিয়ে বিক্ষোভ, পেট্রো বাংলায় ভাঙচুর। ডিএসসির পর্ষদ পুনর্গঠনের শুরুতেই হোঁচট, একাধিক পরিচালক নিয়োগে আইন লঙ্ঘন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 8টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।